সাধারণ ভোটার তারা অনেক আশা নিয়ে আমাদের এই কমিটিটাকে নির্বাচন করেছে। ভোটাভুটি হয়েছে, হ্যাঁ, আমাকে অনেক বেশি ভোটে তারা জয়ী করেছে। তাদের প্রত্যাশা আমার প্রতি অনেক, এবং তাদের এই প্রত্যাশাটা জানি বলেই আমি বলছি যে তারা চায় সংগঠনটাকে অত্যন্ত শক্তিশালী একটা জায়গায় দেখতে। আমার যে পরিকল্পনা সেটাতে এই নাটক এবং চলচ্চিত্র সংক্রান্ত যতগুলো সংগঠন আছে তার মধ্যে ডাইরেক্টর্স গিল্ড বাংলাদেশকে আমি অন্যতম প্রধান সংগঠন হিসেবে দাঁড় করাবো। এটাই হচ্ছে আমার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিতে এগিয়ে যেতে হলে ভেতরে এবং বাইরে অনেক কিছু পরিবর্তন এবং সংস্কার করার প্রয়োজন আছে, এবং দক্ষতা বৃদ্ধির জন্য বহু প্রকারের কাজ করার দরকার আছে। সেই কাজগুলো আমি করব। নির্মাতাদের যে গৌরব যেটা নষ্ট হয়ে গেছে, যে সম্মানের জায়গা গত কিছুদিন ধরে নষ্ট হয়ে গেছে, এখন অভিনয় শিল্পী নির্ভর কন্টেন্ট করছে, এবং তারা যখন ডেট দিচ্ছে, তারা যখন শিডিউল দিচ্ছে, তারা যখন বলছে যে একে একে নিতে হবে। আগে টেলিভিশন কোম্পানিগুলো বলতো যে একে একে নিলে ভালো হয়, এখন শিল্পীরা বলছে যে কাকে কাকে নিতে হবে। এবং আমি এও শুনেছি যে কিছু কিছু নির্মাতা শিল্পীদের বাসার নিচে গিয়ে বসে থাকছে, ড্রয়িং রুম পর্যন্ত যাওয়ারও তাদের সাহস হয় না, তারা বাসার গ্যারেজে বসে থাকে। ওই শিল্পী দয়া করে যখন নামবে তখন তার সঙ্গে সাক্ষাৎ হয় তাদের নির্মাতাদের। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাই বিভিন্ন নাটকের শুটিংয়ে গিয়ে অনেক বর্তমানে যারা জনপ্রিয় অভিনয় শিল্পী আছে তাদের সাথে দেখা করতে 7জন 8জন করে ডিরেক্টর সেটে চলে যাচ্ছে, সেটা ঢাকার বাইরে পর্যন্ত যায়। তার মানে আমি বলতে চাচ্ছি যে শিল্পের জন্য দরকার, এই জিনিসটা উল্টে গেছে। শিল্পের জন্য শিল্পী দরকার, এইরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তো এটা খুবই একটি লজ্জাস্কর একটা ব্যাপার একজন নির্মাতার দৃষ্টিভঙ্গিতে যদি আমি দেখি। আমি জীবনে বহু নাটক নির্মাণ করেছি। বাংলাদেশে এমন কোনো বেসরকারি চ্যানেল নেই যেটা আমার নাটক দিয়ে শুরু হয়নি। সেটা এই যে চ্যানেল 24-এ বসে আছি, এটারও প্রথম অন এয়ার নাটক আমার ঘড়ির কাঁটা, আমার পরিচালনা, পান্থ শাহরিয়ারের রচনা, তারই নারা আমি অভিনয় করেছিলাম। যাই হোক, তো আমাকে কোনো দিন কোনো চ্যানেল বলতে পারেনি যে এইটাতে অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে। কারণ আমি নির্মাতা হিসেবে সেই শিল্পীকেই পছন্দ করেছি যাকে আমার ওই চরিত্রটার জন্য দরকার। আমার নাটকে আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মোস্তফা থেকে শুরু করে তখন যারা ছোট ছিল, তিন্নি, হিল্লোল, আনিসুর রহমান, মিলন, দিনার, এরাও কাজ করেছে। এরা তো তখন ছোট। পরবর্তী সময়ে যারা কাজ করেছে, অর্ষা, এরাও আমার সাথে কাজ করেছে। তো আমি গল্পটাকে প্রধান ধরেছি, কন্টেন্টটাকে চিন্তা করে আমি আমার পাত্রপাত্রী আমরা সিলেক্ট করেছি, এইভাবে আমি এগিয়েছি। তো তাতে করে হয়েছে কি, শিল্পীর পিছনে আমাকে দৌড়াতে হয়নি, শিল্পীরা আমার নাটকে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে আমার পিছনে দৌড়েছে। একজন নির্মাতাকে আমি এই হিসাবেই দেখি। আমার যে উদাহরণ, এটি একটি এক্সট্রিম উদাহরণ নয়। এই গল্পটি যারা সফল পরিচালক তাদের প্রত্যেকের। এখনও যদি অনিমেষ আমাকে বলে বা আতিক আমাকে বলে যে সেলিম ভাই তোমাকে আমার এই নাটকে লাগবে, আমি কিন্তু সাথে সাথে নাটকটি করবার জন্য প্রস্তুত হই, কারণ ওর সম্পর্কে আমার জানা আছে এবং ওরা এইভাবেই কাজ করে। এখন ভিউশিপের উপরে অনেক কিছু গড়ে উঠেছে। তাতে করে হয়েছে কি, নির্মাতারা তাদের সম্মানটুকু হারিয়েছে। আমরা আগামী 2 বছর যে সিদ্ধান্তগুলো নেব বা নিয়েছি অলরেডি, এর মধ্যে আমরা কিছু ফোকাস করেছি। আমরা 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে যে নতুন নির্মাতারা আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং তাদেরকে উৎসাহিত করবার জন্যে বছরে 2টো নাট্য উৎসব করব আমরা, নবীন নির্মাতাদের দ্বারা পরিচালিত। এবং সেখানে প্রবীণ যারা আছে তাদের মধ্যে যারা কাজ করবে,
নবীন নির্মাতাদের অনেককে আমরা অ্যাপ্রেন্টিস হিসেবে তাদের সঙ্গে দিয়ে দেবো, সো দ্যাট ফিল্ডে গিয়ে একটা নাটকের ট্রেনিং হয়। একটা প্রি প্রোডাকশন কেমন করে হয়, ভালো নির্মাতা যারা আছে তাদের সাথে আমরা এরকম একটা ওয়ার্কশপ করাবো যে এইভাবে প্রি প্রোডাকশন করতে হয়, কম্পোজিশন এইভাবে করতে হয় নাটকের, বা ক্যামেরাম্যানদের সাথে বসে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যে অনেক পরিচালকই ক্যামেরাম্যান নির্ভর হয়েছে, এটাও দূর করতে হবে। আমরা নামে যখন প্রিয় নির্মাতার নাম বলতে বলি তখন সকলের মুখে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, জহির রায়হান বা বাংলাদেশের আরও কিছু পরিচালকের নাম আসে, কিন্তু তাদের যে জানাশোনা, তাদের যে জার্নি, এই জার্নিটাকে আমাদের নির্মাতারা অতিক্রম করতে চায় না, বা ওই পথে না হেঁটেই ওদের নামটা বা বলতে পেরেই মনে করছে যে ওই সমপর্যায়ে সেও একদিন হবে। কিন্তু তাদের জানা, তাদের পড়াশোনা এবং তাদের যে প্রয়োগ, সেই প্রয়োগের জায়গাটাতে আমাদের অনেক দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো দূর করবার জন্য আমরা কর্মসূচি নিয়েছি, আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি যাতে এগুলো থেকে আমরা একটু তাদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। এবং ডিরেক্টর যখন তার সলো ভয়েসে অর্ডার করে, একজন শিল্পীর সেই রেসপেক্ট ডিরেক্টরকে দিতে হবে যে এটা তার খেলা, খেলাটা সে খেলবে। শিল্পীরা হচ্ছে খেলোয়াড়, এই খেলোয়াড়দেরকে নিয়ে সে যেভাবে খেলাতে চায় সেভাবেই সে খেলবে। ওই রেসপেক্টের জায়গাটা আদায় করে নিতে হবে শিল্পীদের কাছ থেকে, তার পরিচালকের মেধা দিয়ে। পরিচালক মেধাহীন হলে তখন শিল্পী এবং অন্যান্য যারা আছে তারাও নানা রকম বিশৃঙ্খল বা উশৃঙ্খল আচরণ করতে থাকে। সেই জায়গাটাতে আমরা দৃষ্টি দিয়ে কাজ করব। 42 জন নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রার্থী হয়েছিল। তার মধ্যে 40 জনকে আমরা বিভিন্ন কমিটি, উপকমিটির মধ্যে রেখেছি। তারা যে যে পোস্টে যারা যারা ইলেকশন করেছিল সেই উপকমিটিগুলোতেই তাদেরকে রাখা হয়েছে। সুতরাং যে প্রার্থী জয়ী হয়েছে বা যে প্রার্থী পরাজিত হয়েছে তারা মিলেই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। তাদের দুজনেরই ভিউ আছে, তারা দুজনেই সংগঠনকে ভালোবাসে, এবং তার সাথে যে কর্মী বাহিনী যারা আমাদেরকে সমর্থন দিয়ে এত দূর নিয়ে এসেছে তাদেরকেও সংশ্লিষ্ট করেছি বিভিন্ন কমিটিগুলোতে। সুতরাং ওই দিক দিয়ে যদি বিচার করা যায়, বর্তমানে যে কার্যকরী কমিটি আছে এটা হলো একেবারে ঐক্যের একটা কার্যকরী কমিটি। এটি যে সমস্ত ভোটারদের একটি পছন্দের কমিটি, সমস্ত যারা সদস্য আছে তাদের সকলের একটি সমন্বিত পরিষদ আমি বলতে পারি। তিনটা ছবি নিয়ে আমি আশাবাদী। তিনটা ছবি ভালো কন্টেন্টের ছবি। বরবাদ তো একেবারেই চেনা ঘটনা। যখন মানুষ দেখবে বরবাদ তখন বলবে যে আল্লাহ, এটা নিয়ে ছবি হয়ে গেছে, এটা তো আরও অনেক আগে করা দরকার ছিল, এতদিন হয়তো কেউ সাহস পায়নি ছবিটা করবার। এরকম একটি কথা যেদিন ছবিটা মুক্তি পাবে সেদিন থেকেই হবে। এবং সেই ক্ষেত্রে বরবাদের কাহিনী দর্শকের অনেক কাছাকাছি কাহিনী, এবং জনপ্রিয়তা শাকিব খান একটা বাংলাদেশে একটা ফ্যাক্টর সিনেমাতে, এবং তার সঙ্গে যখন এরকম একটি কাহিনী যুক্ত হবে তখন এটার আরও ভালো এফেক্ট হবে, আরও ভালো জায়গায় ছবিটা যাবে। দাগির ক্ষেত্রে অত্যন্ত সুন্দরভাবে গল্পটা এগিয়ে গেছে। এটা গল্পটা কিন্তু প্রেমের গল্প, কিন্তু গল্পটার মধ্যে নানান ঘাত প্রতিঘাত সমস্ত কিছুই আছে, এবং এটা একটা মফস্বল শহরের কাহিনী নিয়ে গল্পটি করা। জঙ্গলিও তাই, কাহিনীর ক্ষেত্রে অত্যন্ত মানবিক একটি গল্প। সে মানবিক গল্পটাও দর্শক এক পর্যায়ে মনে করবে যে আহা, এটা তো আমারই দেখায় একটি গল্প। তো সেদিক দিয়ে বিবেচনা করলে তিনটি ছবির গল্পও কিন্তু প্রধান। সেখানে পাত্রপাত্রীও কিছু আছে যারা অত্যন্ত স্বনামধন্য এবং অনেক পরিশ্রম করেছে, অনেকে অত স্বনামধন্য না হলেও তার পরিশ্রম দিয়ে সেটাকে উতরে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আর আমি এত কথা বলতে পারছি এই কারণে তিনটি ছবির সাথেই আমি নিজে যুক্ত, এবং তিনটি ছবিতে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি।
অনেক বড় চাপ, অনেক বড় চাপ এই কারণে যে আমি আগে যে চরিত্রগুলো করেছি, যে ছবিগুলোতে, কোনো ছবিতেই সেটা রিপিটেশন আমি করতে চাই না, একটা নতুন চরিত্র দাঁড় করাতে চাই। তো নতুন চরিত্র যখনই দাঁড় করাতে চাই, পৃথিবীর অন্য কোনো দেশ হলে হয়তো একটা ছবির জন্য একজন অভিনেতা 3 থেকে 6 মাস অনুশীলন করত এবং ওই চরিত্রের মধ্যে থেকে যেত, আমিও থাকতাম। ওই পরিমাণ পারিশ্রমিক, ওই পরিমাণ সুযোগ সুবিধা যদি থাকতো। পরবর্তীতে আমি আরেকটা ছবির জন্য নিজেকে তৈরি করলাম, তার পরবর্তী আরেকটা ছবির জন্য তৈরি করলাম, কিন্তু এখানে তো সেই সুযোগ নাই। আমাকে অতি অল্প সময়ের মধ্যে গঠন করতে হয়, আবার মিলাতে হয়। আমি গঠিত হই, আবার শূন্যে মিলাই। তাহলে এটা কিসের গঠন? আমি তো অল্প সময়ের জন্য গঠিত হই, আবার শূন্যে মিলিয়ে গিয়ে আরেকটা চরিত্র গঠন করি। এই যে গঠন আর শূন্যে মেলা, এটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমি তো চাপ অনুভব করছি। আসার জায়গা তো অবশ্যই দেখি বলে চ্যালেঞ্জটা নিই, বারবার নিই, এবারও নিয়েছি। না, আমি তো কাজ করছি। এই যে একটা সিরিজ করছে দেনা পাওনা নামে একটি সিরিজ, খুব জনপ্রিয়তা পেয়েছে। জোনাকির আলো নামে একটি সিরিজ এনটিভিতে যায়, এটাও বেশ জনপ্রিয়। এই দুটো চলছে। আর সিনেমার কারণে আমার একটু সময় দিতে অসুবিধা হয়, তারপরেও তো আমি মাঝে মাঝে কাজ করছি। দীপ্ত টেলিভিশনের জন্য আমি একটা কাজ করব অনিমেষের পরিচালনায়। ছোটো কাকু নামে একটি সিরিজ নাটক হয়েছে, এবার ঈদে প্রচার হবে, ওটাতে আমি অভিনয় করেছি। এই প্রথম ছোটো কাকুতে আমি অভিনয় করলাম। সুতরাং চলছে তো।